তার সঙ্গে যন্ত্রাংশ সঙ্গে অন্যান্যরা সবাই রয়েছে। তার নানান আধুনিকীকরণ ঘটেছে, কিন্তু যন্ত্রাংশ এবং গায়ক এই নিয়ে হচ্ছে সঙ্গীত। কিন্তু সংস্কৃত আলংকারিকগণ বলছেন, বিশেষ করে বলা হচ্ছে সঙ্গীত রত্নাকর। কি বলা হচ্ছে? নৃত্য, গীত, বাদ্য এই তিনে মিলে সঙ্গীত। এবং ধরুন এমন একটা নাটক হচ্ছে যেখানে গভীর অনুভবের কতগুলো ব্যাপার আছে, নাটকটা চলতে চলতে গভীর অনুভূতির কতগুলো ব্যাপার আসছে, এবং যেটা সংলাপে ধরা যাচ্ছে না। শুধু সংলাপ, শুধু কথা বলে সেই অনুভবটাকে প্রকাশ করা যাচ্ছে না। সেই সময় সেই জায়গায় সঙ্গীত দারুণ কাজ করে, দারুণ তাৎপর্যময় এবং ব্যঞ্জনময় হয়, এবং সেই ভাবটাকে সুন্দরভাবে প্রকাশ করে। সেই জন্য নাটকের সঙ্গীতের উপযোগিতাটাকে একেবারেই অস্বীকার করা যাবে না। এই প্রসঙ্গে আসে ওই ভুলে গেল, ওই রবীন্দ্রনাথের রূপক সাংগীতিক নাটক, সেইগুলোতে এই ব্যাপারগুলো আছে। অপরেশচন্দ্র চট্টোপাধ্যায় উনি একটা নাটক লিখেছিলেন, বিক্রম উর্বশী নাটক থেকে ওই নাটকটা তৈরি করেছিল। সেই নাটকটার নাম ছিল উর্বশী। তো সেই উর্বশী নাটকের একটা দৃশ্যে ভরতমুনি এসছেন। ভরতমুনি অপ্সরাদের বলছেন যে তোমরা এক কাজ করো, তোমাদের নৃত্য গীতে আমি খুব প্রীত হয়েছি, ইন্দ্রের সভায় নাটক অভিনীত হবে, কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলছি, তোমরা মর্তভূমে চলে যাও, মর্তভূমে গিয়ে তোমরা মর্তের জীবনকে দেখে এসো। যার যত দর্শন থাকবে সে তত সুচারুভাবে অভিনয়কে করতে পারবে। জীবন, তার ব্যাপকতা, তার ভ্যারাইটি, এই সমস্ত কিছু দেখে না এলে তোমরা কি করে করবে? সুতরাং যাও, দেখে এসো। তা এইটা এবার আমি অভিনয়, এবারে আসি অভিনয়ের ব্যাপারে। ভরতমুনি অভিনয়ের চারটে সূত্র ধরাচ্ছে। একটা হচ্ছে আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক এবং আহার্যিক অভিনয়। আঙ্গিক অভিনয়টা কি আমরা সহজেই জানি। আঙ্গিক অভিনয়টা হচ্ছে অঙ্গভঙ্গি। এই অঙ্গভঙ্গি করতে আমাদের কি লাগে? আমাদের এই মুখমণ্ডল, মস্তক, আমাদের এই বক্ষদেশ, আমাদের এই দুটো হাত, আমাদের এই পা দুটো অঙ্গভঙ্গি করতে লাগে। এবারে এই অঙ্গভঙ্গির সঞ্চালনের মধ্য দিয়ে আমি আমার মনোভাবকে ব্যক্ত করতে পারি। আমি যদি এরকম করি তাহলে না, এরকম করলে হ্যাঁ। আবার এই মুখমণ্ডলে অত্যন্ত কার্যকরী একটা অঙ্গ আছে, সেটা হচ্ছে চোখ। এই চোখ দিয়ে আমরা অনেক কিছু এক্সপ্রেস করতে পারি। চোখ দিয়ে তো আমি বিষণ্ণ হতে পারি, চোখ দিয়ে আমি উৎফুল্ল হতে পারি, চোখ দিয়ে আমি রাগ দেখাতে পারি। তাহলে চোখ অনেক কথা বলে। আবার এই বুক, বক্ষদেশটাকে যদি আমি এরকম করি তাহলে আমি হয়তো কারোর কাছে নতজানু হচ্ছি, কারোর কাছে পরাস্ত হচ্ছি। বক্ষদেশকে যদি আমার এরকম করি তাহলে আমি বিরক্ত দেখাচ্ছি। এইভাবে অঙ্গের অভিনয়ের কথা উনি বলছেন। পুরু পা, এবারে আমি যদি আমার পা ব্যবহার করছি, তার মানে পদাঘাত, তাহলে আমি পা সঞ্চালন করছি পদাঘাতের জন্য। এইগুলো হচ্ছে আঙ্গিক অভিনয়। আঙ্গিক গেল। বাচিক অভিনয় জানি সবাই, সংলাপ, কথোপকথন, বচন, নাটক অনুযায়ী, নাটকের ঘটনা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী যে সংলাপ, সেটাই বাচিক অভিনয়। আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক অভিনয়টা কি? সাত্ত্বিক এক ধরনের শারীরবৃত্তীয় অভিনয়। সেখানে আমরা কাঁপুনি, ভয়, তারপরে কান্না, বিবর্ণতা, রোমাঞ্চ, স্বরভঙ্গ, হয়তো গলার স্বর এই গলার স্বর ভেঙে যাচ্ছে, স্বরভঙ্গ হচ্ছে, মূর্ছিত হয়ে পড়ে গেলাম। এইগুলো হচ্ছে সাত্ত্বিক অভিনয়। আমার সত্তার ভেতরে, আমার শরীরের ভেতরে যে সত্তা, তার অভিনয়।
আরো ডিটেলসে আমি মানে আমি যেতে পারছি না। আচ্ছা, আহার্য অভিনয়টা কি? এটাও খুব ইন্টারেস্টিং। আহার্য অভিনয়, আহার্য মানে আহরণী। আমার গুলি করার জন্য একটা পিস্তল দরকার, এরকম করে নেবো, এরকম করে ঢিচাও, এই জিনিসটা আহার্য। আমার একটা তরোয়াল দরকার যুদ্ধ করার জন্য, নিলাম, এই এই চালালাম, এই তরোয়ালটা আহার্য। আমার একটা মুখোশ দরকার ভয় দেখার জন্য বা রাক্ষস সাজার জন্য, এই মুখোশটা নিলাম, মুখে পড়ে গেলাম, আমি রাক্ষস। ঠিক আছে? আমার একটু কালার দরকার, আমাকে একটু বুক পেতে দিয়ে এরকম একটা কিছু মনে হয়, আমি কালার আঁকলাম, হয়ে গেল, আমি সে হয়ে গেল। তার রং মাখানো, এটাও আমাকে রাজা হওয়ার জন্য কুণ্ডল করতে হবে, বলয় করতে হবে, হ্যাঁ, বক্ষ বর্ণ করতে হবে, এই যে আভরণ, এইগুলো হচ্ছে আহার্য অভিনয়। এইগুলো আহরণ করে যে অভিনয় হচ্ছে সেটাই হচ্ছে আহার্য অভিনয়। ওকে, আচ্ছা, এইবার হ্যাঁ, অভিনয় স্থল, নাটকটা যে হবে তার জন্য তো একটা জায়গা দরকার। এখানে অনুষ্ঠানটা হচ্ছে, এই যে জায়গা দরকার, এখানে আমরা নাটক করি, এখানে সেমিনারও হয়, গান হয়, সব একটা জায়গা দরকার। সংস্কৃত নাটকের সময় কি জায়গা ছিল? সংস্কৃত নাটকে এত বেশি সেট ডিজাইন ছিল না, এত বেশি সেট দিয়ে ভারাক্রান্ত করা হতো না। পেছনে জাস্ট একটা পর্দা ঝুলত, তার সামনে অভিনয় হতো। এবারে দর্শক কি করে বুঝবেন যে আমরা কোন জায়গাটায় রয়েছি? এটা যারা অভিনয় করতেন সেই পাত্রপাত্রদের বর্ণনাতেই প্রকাশ পেত। আপনারা যাত্রা দেখেছেন, যাত্রা মঞ্চের মধ্যে কিন্তু কোনো সেট ডিজাইন করা থাকে না, খালি একটা 3 ধাপের একটা রসকান থাকে। ওই যে অ্যাক্টিং জোনটা, অ্যাক্টিং এরিয়াটা, ওটাই হচ্ছে কখনো ফুলের বাগান, কখনো নদী, কখনো বিরাট অট্টালিকার একটা ঘর, কখনো থানা, এরকম নানান হচ্ছে ওই একটা জায়গায়। এটা করছে কারা? অভিনেতা অভিনেত্রীরা করছে। তাহলে সংস্কৃত নাটকে এইরকম ব্যাপারটা ছিল, ভারাক্রান্ত করা হতো না। এবারে ভারী সুন্দর একটা কথা রবীন্দ্রনাথ বলছেন, তার রঙ্গমঞ্চ বলে একটা প্রবন্ধ আছে, সেই রঙ্গমঞ্চে বলছেন যে ভরতের নাট্যশাস্ত্রে নাট্যমঞ্চের বর্ণনা আছে, তাহাতে দৃশ্যপটের কোনো উল্লেখ দেখিতে পাই না, তাহাতে ক্ষতি কিছু না। ভাবুকের চিত্তের মধ্যে আছে রঙ্গমঞ্চ। ভাবুকের চিত্তে মানে যারা নাটক দেখতে আসছেন, আরে বাবা তাদেরও তো কিছু দেবার আছে। রবীন্দ্রনাথ বলছেন, একাকী নায়ক, একাকী গায়কের নহে তো গান, গাইতে হবে 2 জনে, একজন গলা দিয়ে গাইবে আর একজন মন দিয়ে গাইবে। এই দুইয়ের যে কানেকশনটা, তবেই তো গান সম্পূর্ণ হয়। এখানেও তাই হচ্ছে যে সবটাই দেখিয়ে আসবো না, একটা ফাঁক রাখবো, একটা গ্যাপ রাখবো, যে গ্যাপটা দর্শক পূরণ করবে। রবীন্দ্রনাথ বলছেন, হ্যাঁ। এবং তারপর বলছেন, অতএব যখন দুষ্যন্ত সারথি একই স্থানে স্থির দাঁড়াইয়া বর্ণনা ও অভিনয়ের দ্বারা রথ বেগে আলোচনা করেন, তখন সেখানে দর্শক এই অতি সামান্য কথাটুকু অনায়াসে ধরে লয় যে মঞ্চ ছোট কিন্তু কাব্য ছোট। সময় হয়েছে, আজ নমস্কার।